আমাদের আগের ডিসিশন অনুযায়ী কাজটা এখন শুরু করতেছে। হ্যালো স্যার। হ্যাঁ স্যার রোল 49 আমার কিছু নেটওয়ার্ক প্রবলেম ছিল, এজন্য স্যার অ্যাটেন্ডেন্সটা মিস করেছি। রোল 49 16 ব্যাচের। রোল 49 জি স্যার। 22 Sir, roll 38 present. রোল 5 হ্যাঁ দিয়েছি, রোল 5 দিয়েছি। Thank you, sir. আমাদের এখানে এটা হচ্ছে চ্যাপ্টার 4 হিট ট্রিটমেন্ট অফ কাস্ট আয়রন। কাস্ট আয়রন আর স্টিলের ভিতরে যদি বেসিক পার্থক্য করা হয় তাহলে দেখা যাবে যে কাস্ট আয়রনের ভিতরে কার্বনের পরিমাণ বেশি আছে, ইম্পিউরিটির পরিমাণ বেশি আছে, ট্রেস এলিমেন্টের পরিমাণ বেশি আছে, আর কাস্ট আয়রন কে কাস্টিং করে শেপ দেওয়া হয়। কাস্ট আয়রনকে কাস্টিং করে শেপ দেওয়া হয়। এটা হচ্ছে বেসিক পার্থক্য আমাদের কাস্ট আয়রন আর স্টিলের ভিতরে। মূলত আমরা যদি ডায়াগ্রামটা যদি দেখি তাহলে একটা জিনিস এক কথায় আমরা বলতে পারি যে কাস্ট আয়রন ফেরাস অ্যালয় হ্যাঁ যেটা বলছিলাম, মূলত ফেরাস অ্যালয়ের ভিতরে যে ভাগ, এই ভাগটা তৈরি করে হচ্ছে কম্বাইন্ড অ্যাকশন অফ কার্বন অ্যান্ড সিলিকন। এই ডায়াগ্রামটা থেকে দেখো যে সিলিকন কার্বন যদি বেড়ে যায় তাহলে আস্তে আস্তে সিলিকনের পার্সেন্টেজ যাই থাকুক না কেন সেক্ষেত্রে কার্বন কন্টেন্ট দেখো বেড়ে গেলে সিলিকনের পার্সেন্টেজ যাই থাকুক সেটা আসলে একটা রেঞ্জ পর্যন্ত স্টিল থাকবে। সেটা আমরা আগেই ডিফাইন করে এসেছি 2%। এরপরে দেখা যাচ্ছে যে যদি 2% কার্বনও আছে আবার 2%-এর বেশি সিলিকন আছে তখন সে আবার ঝামেলা পাকিয়ে ফেলবে, সেও কিন্তু কাস্ট আয়রন হয়ে যাবে, কাস্ট আয়রন হয়ে যেতে পারে। এরপরে আরেকটা দেখো যে কাস্ট আয়রনের যে ক্লাসিফিকেশন তোমরা কাস্টিং হয়তো পড়ে এসেছো, গ্রে কাস্ট আয়রন, চিল্ড কাস্ট আয়রন, হোয়াইট কাস্ট আয়রন, মটলেট কাস্ট আয়রন, ডাকটাইল কাস্ট আয়রন, ডাকটাইল আয়রন বলে অনেক সময়, ম্যালিবল কাস্ট আয়রন। এই যে কয়েক ধরনের কাস্ট আয়রন কাস্ট আয়রন গুলো আবার সিলিকন হয়, সাথে প্যারামিটারটা হচ্ছে কুলিং রেট। কুলিং রেট যদি বেশি হয়ে যায় তাহলে সেটা হোয়াইট কাস্ট আয়রনের দিকে যায়। একই কম্পোজিশনের যদি কাস্ট আয়রন হয়, কুলিং রেট যদি স্লো হয়ে যায় সেটা অনেক সময় গ্রে কাস্ট আয়রনের দিকে যেতে পারে অথবা মিক্সড কাস্ট আয়রনের দিকে যেতে পারে। এইটাই হচ্ছে আমাদের অবস্থা। এই একটা আরেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ডাকটাইল কাস্ট আয়রন। এই যে স্যার আপনার কথা আটকে গেছে। স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না, কেটে কেটে আসছে। কাস্টারনের অবস্থাটা দেখেছো, ডাকটাইল কাস্টারনের ঘরটা কিন্তু ছোট, নেটে যাওয়ার পরে একটু ঝামেলা করতে কারণ শোনা যায়।
জি স্যার, কিছুটা শোনা যায় কিন্তু তবুও কেটে কেটে আসছে কিছুটা। হ্যাঁ, নেটের সমস্যা, ইলেকট্রিসিটি চলে গেল, এখন আর মনে হয় নেট স্টেবল হয় নাই, হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেছে, তারপরে আবার এখন আসলো, আসার পরে আবার শুরু করলাম, এই জন্য ঝামেলাটা করতেছে। অনেক সমস্যা, অনলাইনে আসলে হয় না, এইভাবে জোড়াতালি দিয়ে কাজ চলে না। যাই হোক, চেষ্টা করি যতটুকু হয়। যে জিনিসটা আমাদের এখানে খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে ডাকটাইল আয়রনের ঘরটা অনেক ছোট, এই জন্য ভেরি ভেরি চ্যালেঞ্জিং। আর এই কারণে আমি তোমাদের বারবার বলি, মেটেরিয়ালস, যে সমস্ত মেটেরিয়ালস গুলো চ্যালেঞ্জিং মেটেরিয়ালস, সেগুলো আমাদের দেশে তৈরি হয় না। এই ডাকটাইল কাস্ট আয়রনের বাংলাদেশে এখন লক্ষ টনের মার্কেট, সবগুলো কিন্তু ইন্ডিয়া এবং চায়না থেকে আসতেছে। আমরা অনেক ইন্ডাস্ট্রিকে বলেছি যে টেকনোলজি ট্রান্সফার করে দিব, কারণ আমাদের ডিপার্টমেন্টে আমরা ডাকটাইল আয়রন বানাইতে পারি। আর অনেকে দিতেও চেয়েছি, কেউ নিতে চায় না, কারণ আমরা বানিয়ে দিয়ে আসার পরে আর পারে না, সেই এক্সপার্টাইজ তাদের নেই। আর আরেকটা জিনিস হচ্ছে ম্যাটেরিয়ালসের কোয়ালিটি, দেখতেই পারতেছো যে ন্যারো রেঞ্জের ভিতরে মেনটেন করতে হয়, যেটা আমরা এখনো ন্যারো রেঞ্জে, প্রেসিশন রেঞ্জের কোনো কাজ আমরা আসলে করতে পারি না। আমরা হইলাম গ্রস কাজে ওস্তাদ আছি, অসুবিধা নাই, বাট প্রেসিশন কাজ আমাদের এই জন্য নোডুলার কাস্ট আয়রন বা আয়রন, ম্যালিবুল কাস্ট আয়রন, স্যার কিছুই শুনতে পাচ্ছি না, আবারও কথা আটকে কাস্ট আসছে। আয়রন কখন হবে তার সাথে গ্রে কাস্ট আয়রনের কি ভাই কাস্ট আয়রন, কারণ গ্রে কাস্ট আয়রন যে কেউ বানাইতে পারে, যে কোনো মানুষ যদি পিগ আয়রন নিয়ে এসে গালিয়ে ঢালাই ঢেলে দেয়, সেটি গ্রে কাস্ট আয়রন হয়ে যায়, আর কিচ্ছু করা লাগে না। এই জন্য যে কেউ বানাইতে পারে। আমাদের দেশে অলমোস্ট সব কাস্ট আয়রন হচ্ছে গ্রে কাস্ট আয়রন, অলমোস্ট, কারণ এখানে কোনো টেকনোলজি লাগে না, গালানো আর ঢালা, এটাই হচ্ছে ফ্যাক্টর। একটা মোল্ড বানাবা, ঢেলে দিবা, গালিয়ে পিগ আয়রন, গ্রে কাস্ট আয়রন হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে যে গ্রে কাস্ট আয়রন খুবই কম। যে কোনো একটা প্রোডাক্ট যদি তোমাকে বানাইতে হয়, কেন? কারণ গ্রেটে অতিরিক্ত কার্বন যেটা থাকে, সেই কার্বনটা কার্বাইড ফর্মে না থেকে, সেই কার্বনটা থাকে হচ্ছে গ্রাফাইটিক স্টেজে। সেই গ্রাফাইটিক স্টেজে থাকার কারণে, এর ভিতরে যে লোড যখন দেওয়া হয়, তখন এই গ্রাফাইট ফ্লেকের টিপে এই স্ট্রেসটা কনসেন্ট্রেটেড হয়, ফলে স্ট্রেস কনসেন্ট্রেটেড হয়ে অল্প স্ট্রেসই ওখানে বেশি অল্প অ্যাপ্লাইড লোডই তার টিপে অনেক বেশি স্ট্রেস কনসেন্ট্রেট করে সেইখান থেকে ক্র্যাকিং শুরু করে দেয়। কিন্তু যদি আমি এটা নোডুলার কাস্ট আয়রন বানাইতে পারতাম, তাহলে দেখা যাইত যে একটা ওজন যদি 20 কেজি হয়, আমি এটা 10 কেজি ওজনের নোডুলার কাস্ট আয়রন দিয়ে সেটা বানাইতে পারবো, এবং একই পারফরমেন্স, একই লোড সে ক্যারি করবে। এটাই হচ্ছে ম্যাটেরিয়াল সেভিংস হয়ে যাবে এবং সেফটিও বেড়ে যাবে। নোডুলার কাস্ট আয়রন আরেকটা গুণ হচ্ছে, এ যখন তখন ঠাস করে ভেঙে যাবে না। আরেকটা গুণ হচ্ছে কাস্টিং করে বানাবা বা স্টিলের মতো স্ট্রেংথ এবং সেফটি পাবা। কিন্তু যেটা বলছিলাম যে এই ডায়াগ্রামে ন্যারো যে রেঞ্জের ভিতরে থাকার কারণে যা যে কোনো মানুষ এটা বানাইতে পারে, গালানো আর ঢালা না, এখানে আরো অনেক কিছুই মেনটেন করতে হয়, সালফার পার্সেন্টেজ মেনটেন করতে হয়, ফসফরাস মেনটেন করতে হয়, ম্যাগনেসিয়াম অথবা সিরিয়াম মেনটেন করতে হয়, কার্বন ইকুইভ্যালেন্ট মেনটেন করতে হয়, তারপরে টেম্পারেচার মেনটেন করতে হয়। কিন্তু গ্রে কাস্ট আয়রনে সেটা প্রয়োজন হয় না, সেই জন্য বেশিরভাগ মানুষ আমাদের দেশে গ্রে কাস্ট আয়রন এর প্রোডাক্ট বানিয়ে থাকে। কিন্তু সমস্যা, এটার স্ট্রেংথ অনেক কম, এই জন্য প্রত্যেকটা প্রোডাক্ট বাল্কি হয়ে যায়।
আমাদের যে পদ্মা ব্রিজ হচ্ছে সেখানে হাজার হাজার টন এই নডুলার কাস্ট আয়রনের যে রেলওয়ে যে ইগুলো আছে, রেলওয়ে লাইন যেটা বলবো, সেখানে ক্ল্যাম্পিং আরো অনেক রকমের বোল্ট টোল্ট করোশন রেজিস্ট্যান্ট হবে, আবার এটা লোড ও স্টিলের মতো নিবে। এইরকম কোয়ালিটির হাই স্ট্রেংথ নডুলার কাস্ট আয়রনের বোল্ট আমরা কিছুদিন আগে তাদেরকে টেস্ট করে সার্টিফিকেট দিয়ে দিলাম আর কি। বিদেশ থেকে আসতেছে হাজার, অথচ আমরা মার্কেট গুলো ধরতে পারছি না। আশা করি তোমরা যদি ঠিক মতো পড়ালেখা করো, নিজেরা যদি আরো ট্রাই করো, দেশকে আর একটু এগিয়ে নিয়ে যেতে পারবে আর কি। যাই হোক, দেখতে পাচ্ছ বলছিলাম নডুলার কাস্ট গ্রে কাস্ট আয়রনের যে ফ্লেক, এই ফ্লেক গুলো কিন্তু পাশাপাশি যেখানে ফ্লেক আছে এই দুই বাউন্ডারির মাঝখানে কিন্তু কোনো বন্ধন নাই। এই জায়গাটাই হচ্ছে শার্প এজ। এখানে স্ট্রেস কনসেন্ট্রেশন হয়ে আস্তে আস্তে ক্র্যাক মুভ করে যাবে। দুই ক্র্যাক এখানে একসাথে এক হয়ে গেল, আবার ফার্দার মুভমেন্ট, ফলে এই পাশ থেকে ওই পাশে ক্র্যাকিং হয়ে গেল। খুব ইজি ক্র্যাকিং এবং সাডেন ক্র্যাকিং হয় কাস্ট আয়রনে, সেফটির প্রবলেম হয়ে যায়। আমি এখানে এই জিনিসগুলো পড়াবো না, কারণ অলরেডি পড়িয়ে এসেছি। তোমার ইফেক্ট অফ অ্যালয়িং এলিমেন্ট অন মাইক্রোস্ট্রাকচার ইন ফেরাস অ্যালয়, আমরা এগুলো পড়িয়ে এসেছি। সিলিকন এর কি ইফেক্ট, সিলিকন মূলত গ্রাফিটাইজার, সালফার ম্যাঙ্গানিজের কি ইফেক্ট, এটা আমরা পড়িয়ে এসেছি। শুধু একটা জিনিস আমরা এই জায়গাটায় পড়াবো, সেটা হচ্ছে যে সালফার এবং ম্যাঙ্গানিজের একটা কম্বাইন্ড ইফেক্ট আছে ইন কাস্ট আয়রন। যেহেতু কাস্ট আয়রনের ভিতরে সালফারের পরিমাণ অনেক বেশি থাকে, ফলে কম্বাইন্ড অ্যাকশনে কখনো সে মাইক্রোস্ট্রাকচারে ইফেক্ট ফেলে, কখনো ফেলে না, কখনো পারলাইটকে প্রমোট করে, কখনো ফেরাইটকে প্রমোট করে। বেশি যদি ম্যাঙ্গানিজ থাকে, ম্যাঙ্গানিজ যদি বেশি থাকে, আমরা আগেই পড়েছি ম্যাঙ্গানিজ কিন্তু কার্বাইড ফর্মার, পোর মানে দুর্বল, উইক কার্বাইড ফর্মার, তারপরেও সে কিন্তু কার্বাইড ফর্মার। তো যাই হোক, এই কার্বাইড ফর্মার হওয়ার কারণে ম্যাঙ্গানিজ যদি বেশি থাকে তাহলে সে কার্বাইড তৈরিতে সাহায্য করে, আর কার্বাইড যদি তৈরি হয়ে যায় বেশি, তাহলে সেখানে পারলাইট বেশি থাকে মাইক্রোস্ট্রাকচারে। তাহলে আমরা বলতে পারি ম্যাঙ্গানিজ, ফ্রি ম্যাঙ্গানিজ কার্বাইড তৈরিতে সাহায্য করে। আর যদি সালফারও যতটুকু আছে ততটুকুই যদি ম্যাঙ্গানিজ থাকে, সেক্ষেত্রে ম্যাঙ্গানিজের কোনো ইফেক্ট মাইক্রোস্ট্রাকচারে পাওয়া যায় না, দেখা যায় না। কপার এগুলো আমরা পড়ে এসেছি, নিকেল পড়ে এসেছি, মলিবডেনাম, ক্রোমিয়াম, ফসফরাস, এগুলো আমরা ফসফরাস যদি থাকি পড়ে এসেছি যে কোল্ড শর্টনেস বাড়ায়, ডাক্টিলিটি কমায় দেয়, এগুলো আমরা আগে দেখে এসেছি। ক্রোমিয়াম যদি থাকে তাহলে করোশন রেজিস্ট্যান্স বাড়ায়, কার্বাইড ফর্মার, এগুলো আমরা আগেই পড়েছি, এখানে আর ডিটেল পড়াচ্ছি না। গ্রে কাস্ট আয়রন, এখানে দেখতেছো যে গ্রে কাস্ট আয়রন কেমন স্ট্রাকচার হয়, আগেও দেখিয়েছি। গ্রে কাস্ট আয়রন এটা ফেরাইটিক হইতে পারে, পারলাইটিক হইতে পারে, ডিপেন্ডিং অন কার্বন পার্সেন্টেজ এন্ড সিলিকন পার্সেন্টেজ। ফেরাইটিক যদি হয় তাহলে ফেরাইট ম্যাট্রিক্সের ভিতরে ফ্লেকগুলো থাকবে, ফেরাইট ম্যাট্রিক্সের ভিতরে ফ্লেকগুলো এইভাবে থেকে যাবে। আর যদি পারলাইটিক এন্ড ফেরাইটিক ডুয়াল ফেজ হয় তাহলে পারলাইটও থাকবে, সাথে সাথে ফেরাইটও থাকবে। আর এই একই ফর্মে কার্বাইড গ্রাফাইট ফ্লেকগুলো ডিস্ট্রিবিউটেড থাকবে। এটা হচ্ছে গ্রে কাস্ট আয়রন। গ্রে কাস্ট আয়রনের কার্বন ইকুইভ্যালেন্ট আমাদের যদি বের করতে চাই, বা যে কোনো কাস্ট আয়রনের আমরা যদি কার্বন ইকুইভ্যালেন্ট বের করতে চাই, তাহলে এই ফর্মুলা ব্যবহার করতে হবে। তোমাদের সেদিনকে বলেছিলাম যে কার্বন ইকুইভ্যালেন্টের কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ফর্মুলা আছে। কখনো ওয়েল্ডাবিলিটির জন্য একটা কার্বন ইকুইভ্যালেন্ট, হিটিং রেট বের করার জন্য একটা কার্বন ইকুইভ্যালেন্ট, করোশন বের করার জন্য আরেকটা কার্বন ইকুইভ্যালেন্ট। এখানে আমরা হার্ডেনাবিলিটি অফ কাস্ট আয়রনের জন্য আরেকটা কার্বন ইকুইভ্যালেন্ট, সেই ফর্মুলা হচ্ছে carbon equivalent equal to percentage of carbon plus 0.3% of silicon plus 0.33% of phosphorus minus 0.027% of manganese plus 0.4% of sulfur. এটাই হচ্ছে মূলত কার্বন ইকুইভ্যালেন্টের ফর্মুলা। এখন বলা হচ্ছে যে কাস্ট আয়রনের জন্য আমরা
আগে পড়েছি কার্বন ইকুইভ্যালেন্ট যদি বেশি হয় স্টিলের ক্ষেত্রে তাহলে তার হার্ডেনেবিলিটি বেড়ে যায়, আর কাস্ট আয়রনের জন্য কার্বন ইকুইভ্যালেন্ট বেশি হইলে হার্ডেনেবিলিটি কমে যায়। চিন্তা করতে পারো কি জন্য হইতে পারে? তোমাদের কাছে প্রশ্ন, কার্বন ইকুইভ্যালেন্ট বেড়ে গেলে স্টিলের হার্ডেনেবিলিটি বেড়ে যায়, আর কার্বন ইকুইভ্যালেন্ট কাস্ট আয়রনের বেড়ে গেলে হার্ডেনেবিলিটি কমে যায়। কি কারণে হতে পারে? আনসার কে বলো? প্রবাবলি স্যার ব্রিটলনেস বেড়ে রোল যায়। নম্বর জি স্যার। 1 আর কে উত্তর দিবে? আর কেউ? স্যার 4 চেষ্টা করতে পারি। 4 আর সবাই না কেন? আর কে আনসার দিবে? স্যার রোল 5 অ্যানসার ট্রাই করতে পারি। রোল 5, ওকে। আর রোল 5 জি কেউ স্যার। আছো ক্লাস টেস্টের ইকুইভ্যালেন্ট নম্বর পাবা? কেউ আছো? রোল 1, রোল 4, রোল 5, আর কেউ আছো? নাই। রোল 5 বলো। জি স্যার। স্যার ক্যাস্ট আয়রনের মধ্যে হচ্ছে যখন কার্বন ইকুইভ্যালেন্ট বেশি হবে, তার মানে আদার অ্যালয়িং এলিমেন্টস গুলোও হয়তো বেশি হবে, তখন স্যার হচ্ছে এক্সট্রা মানে অন্য কোনো ফেজ ফর্ম করবে স্যার, যেটার কারণে হয়তো মানে ব্রিটেল হয়ে যাবে। আবার বলো। আর স্যার গ্রাফাইটিক ফ্লেক্স ফর্ম করবে, তো স্যার এটার জন্য মানে রোল হার্ডনেস নম্বর কমে যাবে। 4, রোল নম্বর 4, রোল নম্বর 4, 4 বলো। স্যার সরি, আমার কানেকশন একটু ড্রপ করছিল। তো স্যার আমার আমার মনে হচ্ছে যে কার্বন ইকুইভ্যালেন্ট বেড়ে গেলে তো স্যার ওই যে ইউটেকটিকের ডান দিকে সরে যেতে পারে। তো এই ক্ষেত্রে সলিডিফিকেশনের সময় অস্টেনাইট না ফর্ম হয়ে প্রো ইউটেকটিক গ্রাফাইট আগে ফর্ম হয়। হিট ট্রিটমেন্ট তো আমরা সলিড ফর্মে করি, সলিড স্টেটে হিট ট্রিটমেন্ট করি। রোল নম্বর 1, স্যার আমার মনে হয় এখানে কার্বনের পরিমাণ খুব বেশি বেশি হয়ে যায়, যে ব্রিটলনেস বেড়ে যাবে, কিংবা আমরা যে হার্ডেনেবিলিটি ইনক্রিজিং যে এলিমেন্ট গুলো দেই সেগুলোই কার্বাইড ফর্ম করার টেন্ডেন্সি আরো অনেক বেশি বেড়ে যাবে। ফলে ফলে কার্বন বেড়ে গেলে হার্ডেনেবিলিটি কমে যাওয়ার চান্স থাকবে। রাইট। হ্যাঁ, এটাই কাছাকাছি কাছাকাছি আসছে। এটা হচ্ছে যে যদি আমাদের এমনিতেই কাস্ট আয়রনের ফর্মুলাটাই হচ্ছে অ্যালয় অফ আয়রন এন্ড কার্বন উইথ কার্বন মোর দ্যান 2%, ঠিক কিনা? ইয়েস স্যার। যদি হয় 2% এর উপরে যদি কার্বন হয়, অস্টেনাইট কিন্তু সেই কার্বনটা নিতে পারবে না, এমনিতেই নিতে পারতেছে না। বাকি কার্বন সে কি করতেছে? প্রেসিপিটেট হিসাবে বাইরে চলে আসতেছে। কিসের প্রেসিপিটেট? সিমেন্টাইটের প্রেসিপিটেট হিসেবে চলে আসতেছে। এখন যদি আরো অ্যালোয়িং এলিমেন্টের ভিতরে থাকে তাহলে মনে করো যে কার্বন ইকুইভ্যালেন্ট আরো বেড়ে যাবে, তখন প্রেসিপিটেট আরো বেড়ে যাবে। যত প্রেসিপিটেট বাড়বে, হার্ডেনেবিলিটি আমি কিন্তু আমরা ডিফাইন করে থাকি যে কি পরিমাণ মার্টেনসাইট তার ভিতরে তৈরি হচ্ছে। তাহলে একটা প্রোডাক্টের ভিতরে যদি 10% 20% আগে থেকেই সিমেন্টাইট তৈরি হয়ে বসে থাকে, তাহলে এই 20%কে কিন্তু তুমি জন্মেও কোনোদিন টেম্পারিং করো আর যাই করো, ক্রায়োজেনিক ট্রিটমেন্ট দাও, কোনোদিনই কিন্তু এই সিমেন্টাইট 20%কে কিন্তু সরাইতে পারবে না। ফলে হার্ডেনেবিলিটি সেখানে অটোমেটিক্যালি দুর্বল হয়ে যাবে। কিন্তু যদি কম আবার কার্বন ইকুইভ্যালেন্ট হয়, তার মানে কার্বন পার্সেন্টেজ কম অথবা আদার এলিমেন্টের পরিমাণ কম, তাহলে কার্বাইড ফর্ম করার চান্সও কমে যাচ্ছে। এবং কার্বাইড যত কম ফর্ম করবে তত ক্রস সেকশনের সারফেস এরিয়ার ভিতরে মার্টেনসাইটের সম্ভাবনা বেড়ে যাবে, তাহলে হার্ডেনেবিলিটি বেড়ে যাবে। দ্যাট ইজ দ্য রিজন। যাই হোক, বুঝা গেছে? বুঝা নাই এমন কেউ আছো? যে কার্বন ইকুইভ্যালেন্ট যদি বেড়ে যায় তাহলে কাস্ট আয়রনের হার্ডেনেবিলিটি একটু
কমে যায়, আর যদি কার্বন ইকুইভ্যালেন্ট কমে যায় তাহলে হার্ডেনেবিলিটি বেড়ে যায়। আমি আবার বলছি, কার্বন ইকুইভ্যালেন্ট এই hardenability is indirectly the measurement of percentage of martensite, কারণ martensite স্ট্রাকচার হচ্ছে সবচেয়ে স্ট্রং স্ট্রাকচার ইন দা ম্যাটেরিয়ালস। এখন যদি আমি কাস্ট আয়রনের ভিতরে এমনি কাস্ট আয়রন 2 এর উপরে কার্বন থাকবে, তাহলে 2 এর উপর কার্বন থাকা মানে আরো বেশি কি হয়ে গেল, কার্বন এই সিমেন্টাইট বেড়ে গেল, আর অন্যান্য অ্যালুইং এলিমেন্ট যেটা থাকবে তারাও আমার আর একটু ঝামেলা করবে। সবকিছু মিলিয়ে আমাদের কার্বাইড তৈরি হবে বেশি। যত কার্বাইড তৈরি হবে তত সিমেন্ট তত সারফেস এরিয়ার ভিতরে মার্টেনসাইটের প্রপোর্শন কমে যাবে। অ্যানিলিং, আমরা গ্রে কাস্ট আয়রন করতেছি, গ্রে কাস্ট আয়রনের অ্যানিলিং আমরা কিভাবে করব, বা গ্রে কাস্ট আয়রনের অ্যানিলিং হিট ট্রিটমেন্ট বলতে আমরা কি বুঝি সেটা। অ্যানিলিং হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজড এটা হিট ট্রিটমেন্ট কাস্ট আয়রনের জন্য। কেন অ্যানিলিং কেন মোস্ট কমন হিট ট্রিটমেন্ট ফর কাস্ট আয়রন ইজ অ্যানিলিং? অ্যানাদার প্রশ্ন, কেউ কারা কারা উত্তর দিবা বলো। রোল 1 ট্রাই করব। রোল নাম্বার 1 আর রোল 5 প্রশ্ন আবার বলতেছি, হিট ট্রিটমেন্টের অনেক রকমের ধরন আছে, নরমালাইজিং, টেম্পারিং, হার্ডেনিং, তারপরে মার টেম্পারিং, অনেক কিছু আছে, অস টেম্পারিং। হ্যাঁ, কিন্তু অ্যানিলিংটা হচ্ছে কাস্ট আয়রনের জন্য মোস্ট ফ্রিকোয়েন্টলি মোস্ট কমন হিট ট্রিটমেন্ট। কেন? স্যার 11 ও বলতে চাই। হ্যাঁ, রোল নাম্বার 1, রোল নাম্বার 5, আর কে? স্যার 11 আর রোল 4। রোল 4, আর কে বাছো? কেউ নাই। রোল 11 বলো। স্যার কাস্ট আয়রনের ক্ষেত্রে অ্যানিলিং প্রসেস ইম্পর্টেন্ট বিকজ এটা মেশিনেবিলিটি ইমপ্রুভ করে বাই সফটেনিং দ্য ম্যাটেরিয়াল। আচ্ছা, রোল নাম্বার 5। স্যার ক্যাস্ট আয়রনের হচ্ছে যে স্ট্রাকচারটা, এটা যে গ্রাফাইট অথবা সিমেন্টাইট কি ফর্ম করবে সেটা মেইনলি হচ্ছে তাদের সলিডিফিকেশন বা ফ্রিজিং জোনের উপর ডিপেন্ড করে, মানে যে টেম্পারেচারটা ইউটেক্টয়েডের একটু উপরে। তো যদি আমরা স্যার অ্যানিলিং করি তাহলে আচ্ছা, রোল নাম্বার 5। জি স্যার। রোল নাম্বার 4। কাস্ট আয়রনে রেসিডুয়াল স্ট্রেস ফর্ম করার চান্সেস বেশি কার্বন কন্টেন্ট হাতে, তো এটা রিলিফ করার জন্য অ্যানিলিং, আমরা তো অ্যানিলিং মোস্টলি রেসিডুয়াল স্ট্রেস সরানোর জন্যই করি। রোল নাম্বার 1। রেসিডুয়াল স্ট্রেসের ব্যাপার এখানে আছে। জোরে বলো তুমি। রেসিডুয়াল স্ট্রেসের এখানে ব্যাপার আছে, আমাদের কাস্ট আয়রন রেসিডুয়াল স্ট্রেস রিমুভ করতে হয়, কিন্তু আমরা নরমালাইজিং করে যে সুবিধা করতে পারবো খুব বেশি তা না, কেননা এখানে ডাক্টিলিটি খুব বেশি নেই। কিন্তু বিশেষ করে আমরা যদি গ্রে কাস্ট আয়রনের কথা বলি, এখানে কিন্তু পুরোপুরি গ্রাফাইটিক স্ট্রাকচার হওয়াটা বেশ ইম্পর্টেন্ট। যদি কার্বাইড থেকে যায় কোনো কারণে, তাহলে প্রপার্টি আমি যেটা উইশ করেছিলাম সেটা পাবো না। সেজন্য আমাকে যদি কার্বাইডটা ডিকম্পোজ করে গ্রাফাইটে ঠিক আছে। উত্তরটা হচ্ছে যে তুমি যেটা বলছিলে যে গ্রাফাইটিক যে ফ্লেক থাকবে সেটা তৈরি করাটাই আমাদের মূল উদ্দেশ্য। মনে রেখো, হিট ট্রিটমেন্ট করে কখনো গ্রাফাইটের ফ্লেকের নেচার, ডিস্ট্রিবিউশন, সাইজ অ্যান্ড প্রপোর্শন কিছুই চেঞ্জ করতে পারবো না। দ্যাট ইজ দ্য গেম ডিউরিং লিকুইড টু সলিড স্টেট ট্রান্সফরমেশন। পরবর্তীতে কখনোই তুমি এটা চেঞ্জ করতে পারবে না। যাই হোক, উত্তরটা হচ্ছে গ্রে কাস্ট আয়রন ইন জেনারেল। গ্রে কাস্ট আয়রনে তোমরা 222 এ পড়ার কথা। গ্রে কাস্ট আয়রনের ডাক্টিলিটি 222 একটা মেটেরিয়াল টেস্টিং সেশনাল ছিল, সেখানে তোমাদের এগুলো সব করানোর কথা। কারণ আমি এক সময় এই ক্লাস অনেক দিন ধরে নিয়েছিলাম, প্রায় 10 বছর যাবত আমি এই 222 সেশনাল নিয়েছিলাম। সেইখানে আমি যেটা পড়াইতাম, গ্রে কাস্ট আয়রন, ডাকটাইল কাস্ট আয়রন, তারপরে ফেরাস অ্যালয়, নন ফেরাস অ্যালয়, স্টিল, হিট ট্রিটেড স্টিল, সব জিনিসগুলো আমি ওখানে টেস্ট করে তাদের ডায়াগ্রাম, এই যে স্ট্রেস স্ট্রেন কার্ভের ধরনটাকে আমি তাদেরকে শিখিয়েছিলাম।
যাই হোক, এটা হয়তো তোমাদের শিখিয়েছে কিনা আমি জানি না। তো সেখানে শেখার কথা, যে কি জিনিস শেখার কথা? শেখার কথা হচ্ছে সেই জায়গাটাই যে গ্রে কাস্ট আয়রনের ডাক্টিলিটি অলমোস্ট জিরো, দ্যাট ইজ ব্রিটেল। যদি ব্রিটেলই হয় তাহলে আবার যদি কোয়েঞ্চ করি, তাহলে সেই জিনিসটা ভুল করেও যদি কখনো হাত থেকে পড়ে যায়, তাহলে এটা টুকরা টুকরা হয়ে যাবে। হাত থেকে পড়লেও একটা, যদি জাস্ট একটা নর্মাল রুমে, মাটিতে না, প্লাস্টার করা একটা রুমে ফ্লোরের উপর যদি পড়ে যায়, টাইলসের উপর পড়লে তো সেটা আলাদা কথা, এটা তো ভাঙবেই। যদি সামান্য নর্মাল মোজাইক করা নর্মাল ফ্লোরের উপর পড়ে যায়, তাহলে টুকরা টুকরা হয়ে যাবে। তাহলে আমাদের ল্যাগিং, সিরিয়াস ল্যাগিং হয়ে যাবে প্রপার্টি যদি আমরা কোয়েঞ্চ করি। তাহলে কি দরকার? কাস্ট আয়রনের স্ট্রেংথ যখন সে সীমাহীন, তার মানে আনলিমিটেড, কি বলবো, এটা ম্যাক্সিমাম লেভেলের ব্রিটেলনেসে আছে, তখন তাকে কিন্তু আর স্ট্রেংথেনিং সম্ভব নয়, তাকে আর স্ট্রেংথ বাড়ানো সম্ভব নয়। তাহলে তাকে তার ইউজাবিলিটি বাড়ানোর জন্য আমি যে কাজটা করতে পারি, কি করলে তার ভিতরে একটু, কি করলে এর ভিতরে একটু ডাক্টিলিটি নিয়ে আসা যায়, অথবা হাত থেকে পড়ে গেলে সে ভেঙে যাবে না, এইটা আমি এনশিওর করতে পারি। এইরকম প্রপার্টি দেওয়াটাই হচ্ছে কাস্ট আয়রনে, গ্রে কাস্ট আয়রনের জন্য মেন হিট ট্রিটমেন্ট। এই জন্যই মোস্ট ফ্রিকুয়েন্টলি used heat treatment for grey cast iron is annealing. নিশ্চয় বুঝতে পেরেছো? যদি কেউ না বুঝতে পারো জিজ্ঞেস করতে পারো। এমন কেউ আছো বুঝো নাই? ওকে, ফেরিটাইজিং অ্যানিলিং, এটা আমরা করতে পারি। আমরা যদি চাই তাহলে এর ভিতরে ফেরাইটের পার্সেন্টেজ বাড়াই দিতে পারি, কিন্তু আগে থেকে যে গ্রাফাইট আছে সেই গ্রাফাইটকে কিন্তু আমরা কিছু করতে পারবো না। ওই গ্রাফাইট আগে থেকেই ওর ভিতরে বেরিয়ে থাকবে, যে ব্যবস্থায় ছিল, যেভাবে ডিস্ট্রিবিউশন ছিল, ঠিক সেই রকমই ডিস্ট্রিবিউশন নিয়ে ওর ভিতরে থেকে যাবে। ফ্রিটাইজিং কিভাবে করা যাবে? আমরা যদি তাকে রিপিটেড টাইমে হিটিং অ্যান্ড কুলিং করি, তাহলে কিছু কিছু ক্ষেত্রে যেখানে সিলিকন পাশাপাশি আছে, কিন্তু কুলিং রেট বেশি হওয়ার কারণে সেই সিলিকন গ্রাফিটাইজেশনে হেল্প করতে পারে নাই, এমন অনেক জায়গা থেকে যায়। সেই সমস্ত জায়গাগুলোর সিলিকন নতুন করে সুযোগ পাবে ফর অ্যাকশন। সেই সিলিকন পাশাপাশি যে পারলাইট থাকবে, পারলাইটের ভিতরে যে সিমেন্টাইট থাকবে, সেই সিমেন্টাইটটাকে ব্রেকডাউন করে দিবে, প্রেসিপিটেট অফ কার্বাইড তৈরি হবে। প্রেসিপিটেট অফ কার্বাইড যখন তৈরি হয়ে যাবে, সেই কার্বাইডগুলো তোমার ওর ভিতরে যে পারলাইট অতিরিক্ত তৈরি করতেছিল, পারলাইটের এমনি এমনি হবে না, অবশ্যই সিমেন্টাইট থাকতে হবে এবং ফেরাইট থাকতে হবে। আর সিমেন্টাইট যদি ব্রেকডাউন হয়ে যায়, প্রেসিপিটেটেড হয়ে যায়, গ্লোবুলার ফর্মে চলে যায়, সেই ক্ষেত্রে আর এই পারলাইট না হয়ে যে পারলাইটের যে ব্লকটা, সেটা পার্টলি হয়ে যাবে ফেরাইট আর পার্টলি গ্লোবুলার সিমেন্টাইট হয়ে যাবে। ফলে ফেরাইটের পার্সেন্টেজ বেড়ে যাবে এবং কিছুটা হইলেও ডাক্টিলিটি আসবে। তাই বলে কিন্তু 5% 10% ডাক্টিলিটি বাড়াইতে পারবে না। এটা বলা হচ্ছে যে টু অ্যাভয়েড ক্যাটাস্ট্রফিক ফেইলিওর, ঠাস করে পড়ে যাবে আর ভেঙে যাবে, এইটা না, এইরকম অবস্থা থেকে রেহাই দেওয়া যেতে পারে। মিডিয়াম অ্যানিলিং, এটা জাস্ট টেম্পারেচারে ডিফারেন্স, হোল্ডিং টাইমের ডিফারেন্স করে আমরা ফেরাইটাইজিং যখন দেখলাম যে এই টেম্পারেচারে করার ফলে ডাক্টিলিটি এরকম বাড়তেছে না, তখন আমরা মিডিয়াম অ্যানিলিংয়ে যেতে পারি, আর একটু টেম্পারেচার বাড়াই দিতে পারি। বাড়িয়ে দিলে সেখানে সাইক্লিক টাইপের কুলিং অ্যান্ড হিটিং যদি করা হয়, তাহলে হয়তো বা কিছু কিছু
অ্যাব্রেশন এনার্জির কারণে অনেক জায়গায় সিমেন্টাইট ব্রেকডাউন হয়ে যাবে এবং ফেরাইট চলে আসবে। গ্রাফিটাইজিং অ্যানিলিং ফর ম্যাসিভ কার্বাইড। ম্যাসিভ কার্বাইড এটা কিন্তু কন্ডিশন আছে, ছোটখাটো কার্বাইড হইলে হবে না। আগে যে গ্রাফাইট ফ্লেক আছে সে যেখানে যে অবস্থায় আছে সে অবস্থায় থেকে যাবে। যদি অনেক বড় বড় কার্বাইড থাকে, ম্যাসিভ কার্বাইড বলা হয়, সেই কার্বাইডগুলো, এটা কিন্তু আগে মাইক্রোস্ট্রাকচার দেখে নিতে হবে, যদি থাকে তাহলে আমরা এই কার্বাইডগুলোকে, এবং যথেষ্ট পরিমাণ যদি সিলিকন তার ভিতরে থাকে, তাহলে বিভিন্ন এটা এভরি 55 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ কার্বাইড ডিকম্পোজিশন ডবল, এটা হচ্ছে আমরা ইয়ে থেকেই ফিজিক্যাল মেটালার্জি থেকেই শিখে এসেছি, ফিক্সের লয়ে আছে, ডিফিউসিভিটিতে ওখানে শিখেছি। ওটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে যদি আমরা গ্রাফিটাইজিং করতে চাই তার আগে আবার দেখে নিতে হবে এর ভিতরে ম্যাসিভ কার্বাইড আছে কিনা। ম্যাসিভ কার্বাইডের কেন প্রয়োজন সেটাকে বুঝে নিই। তার আগে তোমাদের কাছে প্রশ্ন করি যে তোমরা কেউ কি বলতে পারবে কেন ম্যাসিভ কার্বাইডের প্রয়োজন? গ্রাফিটাইজেশন অ্যানিলিং এর জন্য যে অবজেক্টটা আমরা গ্রাফিটাইজিং অ্যানিলিং দিব তার ভিতরে ম্যাসিভ কার্বাইড আছে কিনা এটা আমরা আগে থেকে দেখে নিতে হবে, বুঝে নিতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু হবে না। কে বলবো এবার বলো? রোল 1 ট্রাই করব। ক্লাস টেস্টে পার্টিসিপেট কে করবা? রোল 1 ট্রাই করব স্যার। রোল 1 তো করবে, রোল 5 রোল 1 করবে, স্যার রোল 5 রোল 5 করবে। হ্যাঁ বলো, রোল 1 রোল 5 আর কে করবে? কেউ নাই? স্যার 4 ট্রাই করব। 4 আছে। স্যার প্রশ্নটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে আমরা হিট ট্রিটমেন্ট করে গ্রে কাস্ট আয়রনের ভিতরে এক্সিস্টিং যে গ্রাফাইটিক ফ্লেক আছে তাকে কিন্তু চেঞ্জ করতে পারবো না, কিন্তু নতুন করে আবার কিছু গ্রাফাইট ফ্লেক তৈরি করতে পারি হিট ট্রিটমেন্ট করে। কিন্তু সেই হিট ট্রিটমেন্টের মাধ্যমে গ্রাফাইট যে নতুন ফ্লেক তৈরি হবে তার জন্য প্রথম কন্ডিশনই হচ্ছে ওই অবজেক্টের ভিতরে ম্যাসিভ কার্বাইড থাকতে হবে। ম্যাসিভ কার্বাইড বলতে বলা হচ্ছে একটা কার্বাইড পার্টিকেল যথেষ্ট আকারের বড় সাইজের হইতে হবে। বলো, রোল 154 আর কেউ? তার মানে পড়িয়ে টড়িয়ে খুব বেশি লাভ হচ্ছে না তো। আমার ছাত্র তো শুধু রোল 1, 4, 5 আর 11 না, অনেক ছাত্র আছে তো। সব কিন্তু ক্লাস টেস্টে নম্বর 0 হয়ে যাচ্ছে, কিন্তু ওই সাথে সাথে আমি কিন্তু ক্লাস যে পারফরমেন্সে যারা রেসপন্স করতেছে তাদের নম্বর দিচ্ছি, আর যারা রেসপন্স করে না তারা কিন্তু 0 পেয়ে যাচ্ছে, মনে রেখো। রোল নম্বর 5 বলো। স্যার কার্বাইডের সাইজটা যদি বড় হয় তাহলে স্যার মানে এই কার্বাইডটাই ভেঙে হচ্ছে মানে আমি যখন হিট ট্রিটমেন্ট করব তখন এটা থেকেই হচ্ছে গ্রাফাইট ফর্ম করবে, মানে এনাফ না হলে হচ্ছে মানে এটা কার্বাইডটা ব্রেক করবে না আর কি, কার্বাইডটা ইনস্টেবল হওয়ার জন্য হচ্ছে এটা সাইজটা বড় হতে হবে। রোল নম্বর 4 স্যার মানে গ্রাফাইট ফর্ম করবে নাকি না কার্বাইড থেকে, ওটা তো স্যার গ্রাফিটাইজেশন পটেনশিয়ালের উপর ডিপেন্ড করে যে এনাফ কার্বন থাকতে হবে, কার্বন বাড়লে গ্রাফিটাইজেশন এটা তো পটেনশিয়াল আছে মনে করো। জি। সো তাহলে স্যার গ্রাফাইটটাকে তো প্রেসিপিটেট করতে হবে ওই ল্যাটিসের মধ্যে, সো খুবই কম মানে কার্বাইড হলে ওইখান থেকে যে গ্রাফাইট প্রেসিপিটেট করবে ওটা স্টেবল নাও হতে পারে। তো এই ক্ষেত্রে স্যার নম্বর 1 এখানে বলতে পারি যে যথেষ্ট পরিমাণে কার্বাইড না থাকলে এখানে প্রেসিপিটেট করার মতো গ্রাফাইট পাবো না। আর ম্যাসিভ হওয়ার যেটা সুবিধা যে এখন যেহেতু অলরেডি ম্যাসিভ, সুতরাং ছোট ছোট কার্বাইড গ্রেন মার্জ হয়ে বড় গ্রেন হওয়ার টেন্ডেন্সি খুব বেশি থাকবে না। এখন পুরো থার্মোডাইনামিক কাইনেটিক টেন্ডেন্সিটাই এই ম্যাসিভ কার্বাইডে ব্রেকডাউন যে হবে। আমি বলে দেই উত্তরটা, সেটা হচ্ছে যে গ্রাফিটাইজিং অ্যানিলিং এর জন্য ম্যাসিভ কার্বাইডের প্রয়োজন, আদারওয়াইজ গ্রাফিটাইজিং অ্যানিলিং হবে না। কেন হবে না? তোমরা জানো যে কার্বাইডের ভিতরে অনলি 6.67% কার্বন থাকে, আর গ্রাফাইট ফ্লেক কিন্তু পিওর কার্বন। তাহলে একটা গ্রাফাইট ফ্লেক যদি তৈরি হইতে হয়
কি পরিমাণ কার্বন তার আশপাশ থেকে এসে যোগ দিতে হবে খেয়াল করে দেখো। যদি ম্যাসিভ কার্বাইড না হয় তাহলে হিউজ অ্যামাউন্টের কার্বন যেটা আমার প্রয়োজন গ্রাফাইট ফ্লেক তৈরির জন্য, সেই পিওর কার্বনের গ্রাফাইট ফ্লেক তৈরি করা সম্ভব হবে না। দ্যাট উইল বি জাস্ট প্রেসিপিটেট অফ সিঙ্গেল কার্বন, সেটা দিয়ে ফ্লেক হবে না। হ্যাঁ, আসো আমরা এগিয়ে যাই। এরপরে আসতেছে নরমালাইজিং। নরমালাইজিং কিভাবে কি করে না করে দেখতেছো, বাট নরমালাইজিং আবার বলি, অ্যানিলিং ইজ দ্য মোস্ট কমন হিট ট্রিটমেন্ট। নরমালাইজিং খুব খুব কম জায়গায়, যদি কিনা ফেরাইটিক নডুলার গ্রে কাস্ট আয়রন হয়, ফেরাইট ডোমিনেটিং যদি নডুলার কাস্ট আয়রন হয়, গ্রে কাস্ট আয়রন হয়, সেক্ষেত্রে আমরা এই অ্যানিলিং করতে পারি। আর অ্যানিলিং এর হিট ট্রিটমেন্ট যা যা আছে হিট স্টিলের জন্য এক্স্যাক্টলি সেইটাই আমাদের এখানে ফলো করতে হবে, নতুন কিছু নাই। এখন আমরা অ্যানিলিং এর জন্য একটু খেয়াল রাখতে হবে যে বেশি হায়ার টেম্পারেচারে যাব না, যত কম টেম্পারেচারে সম্ভব সেটা আমাদের শেষ করে ফেলতে হবে। বেশি হায়ার টেম্পারেচারে গেলে অনেক সময় অস্টেনাইটের ভিতরে বেশি কার্বন ঢুকে যাবে। বেশি কার্বন যদি ঢুকে যায় ডিউরিং কোয়েন্স, এটা কোয়েন্স ক্র্যাক হয়ে যেতে পারে। নরমালাইজিং এই কোয়েন্স ক্র্যাক হয়ে যাবে, এই সরি কুলিং ক্র্যাক তৈরি হয়ে যাবে। এই জন্য খেয়াল করতে হবে যাতে বেশি। এবার আমি আবার যদি তোমরা আমাকে প্রশ্ন করো যে স্যার এটা বেশিটা কত বেশি, আসলে বলা বড়ই মুশকিল। এই জন্য সবসময় অবজেক্টের দামি ছাড়া তুমি কখনো কোনো জিনিসকে মানে এস্টাবলিশ করতে পারবে না, কোনো প্রোডাক্ট তুমি বানাইতে পারবে না। জাস্ট আরেকজন কি করতেছে একটা উদাহরণ দেই, যে কিছুদিন আগে যে রাস্তার ডিভাইডার দেখতেছো তো, রাস্তার ডিভাইডারে এখন প্রিকাস্ট ব্লক দিয়ে ডিভাইডার বানায় না, দেখেছো তো? ইয়েস স্যার। দেখেছো? এটা জানো কি জানি না, এটার উদ্যোক্তা কিন্তু আমার ব্যাচমেট, সে কিন্তু গোল্ড মেডেল পেয়েছিল, এমএমই ডিপার্টমেন্টের গ্রাজুয়েট ব্যাচমেট। সে এটা কনকর্ড বাংলাদেশে প্রথম এটা তৈরি করে, এবং এইটার উদ্যোক্তা এখানকার যে টেকনোলজি যা আছে তার মাথার চিন্তা ভাবনা সব কিন্তু দিয়েছিল হচ্ছে আমারই ফ্রেন্ড মোহাম্মদ রইস উদ্দিন। মোহাম্মদ রইস উদ্দিন সে কিন্তু আমাদের ডিপার্টমেন্টে তার কিন্তু সেকেন্ড ক্লাসের নিচের লেভেলের সেকেন্ড ক্লাস ছিল। আগে তো তোমাদের মতো এখন ওই যে অ্যাটেন্ডেন্সের নম্বর, সিটির এইসব নম্বর এইভাবে ছিল না। হ্যাঁ, আগে 70% নম্বর উঠানো অনেক কঠিন ছিল। তো সেই হিসাবে সে কিন্তু সেকেন্ড ক্লাস পেয়েছিল, এবং লোয়ার গ্রেডের সেকেন্ড ক্লাস। বার্ড কনকর্ডে সে চাকরি করে সে দেখিয়ে দিয়ে এসেছে ক্রিয়েটিভিটি, হোয়াট ইজ ক্রিয়েটিভিটি। সেই যে কনক্রিটের ব্লকগুলো সে নিজে তার মাথায় আসছে, কোম্পানিকে সাজেস্ট করছেন, কোম্পানি এটা নিয়েছে। নিয়ে নেওয়ার পরে যখন ডিভাইডারগুলোতে সহজে সুন্দর করে ডিভাইডার বানাই দিতে পারছে, সেই কোম্পানির পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে তাকে গোল্ড মেডেল দেওয়া হয়েছিল। ভেরি ভেরি ক্রিয়েটিভ ম্যান। এখন আমেরিকার নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারের পাশের কাছাকাছি বিল্ডিং এ উনি থাকেন আর কি। আমেরিকার নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারের পাশের বিল্ডিং এ ওনার বাসা। যাই হোক, তো ক্রিয়েটিভিটির আলাদা একটা দাম আছে। এগুলো আমাদেরকে মানতে হবে। বলছিলাম কোন প্রসঙ্গে, যে হায়ার নরমালাইজিং টেম্পারেচার যদি করে ফেলো তাহলে কিন্তু তোমার অনেক সময় ডিজলভ করে যাবে। ডিজলভ করে গেলে কার্বন, সেটা নরমালাইজিং করলে এটা ভেঙে যেতে পারে। এই জন্য সেদিকে আমাদেরকে খেয়াল করতে হবে। আর এইটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর। কোনো জিনিস, এটা জাস্ট তোমাদের কিন্তু কমন সেন্স। তোমরা জানো, আবার বলি যে আমার ওই ফ্রেন্ডকে কিন্তু কনক্রিটের এই রেডি মিক্স আর হচ্ছে এই যে কনক্রিটের হচ্ছে প্রিকাস্ট ব্লক বানানো কোনদিন আমাদের ডিপার্টমেন্টে শেখানো হয় নাই। দ্যাট ইজ হিজ ওন ক্রিয়েটিভিটি। শুধু একটু ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস উনি পড়েছেন, হয়তো কনক্রিট একটু পড়েছেন, পড়ে তার বাকিটা নিজে পড়ে নিয়ে কনকর্ডের মতো জায়গায়, যেটা সিভিল ইঞ্জিনিয়ারদের জয় জয়কার অবস্থা, সেখানে সিভিল ইঞ্জিনিয়াররা কাউকে পাত্তা দেয় না, সেই জায়গায় সে কিন্তু তার স্থান করেই নাই। ভালো অবস্থায় ছিল, গোল্ড মেডেল পেয়েছে, ভালো পজিশনে কোম্পানি তাকে দিয়ে দিয়েছিল। যাই হোক,
উনি আমেরিকা যাওয়ার জন্য বেছে নিয়েছেন, চলে গেছেন আমেরিকা। তোমাদেরকে আমরা সেটাই বলি যে গ্রেড ইজ নাথিং, গ্রেড ইজ নাথিং। অথচ আমার সাথে যিনি ফার্স্ট ক্লাস পেয়েছিলেন, যিনি ফার্স্ট ক্লাসে পেয়েছিলেন, তিনি কিন্তু এখন কানাডায়। কানাডায় এখন কি করতেছেন উনি? কানাডায় গিয়ে উনি হচ্ছে একটা রিয়েল এস্টেট কোম্পানির বাড়ি বিক্রি করে, ফ্ল্যাট বিক্রি করে, আর সেখান থেকে কমিশন পায়। তার নিজের ফিল্ডে কিন্তু উনি চাকরি পান নাই। আর ইনি হচ্ছে লোয়ার গ্রেডের সেকেন্ড ক্লাস, আমেরিকায় গিয়েও কিন্তু সরকারি চাকরি করতেছে এবং তার ফিল্ডে সরকারি চাকরি করতেছে। দ্যাট ইজ ক্রিয়েটিভিটি। হ্যাঁ, ডিগ্রি রেজাল্ট দিয়ে মানুষকে ভালো অবস্থায় নিয়ে যায় না সবসময়। নিজের ভিতরে আলাদা একটা ভুবন তৈরি করতে হবে, শিখতে হবে ভিতর থেকে, যেটা তোমাদেরকে আমি বারবার বলতেছি যে শিখো। আজকে এই যে 2বার 3বার ক্লাস টেস্টের সুযোগ দিলাম, ছাত্র হচ্ছে 50 জন। এই মুহূর্তে কয়জন আছে? এই মুহূর্তে এখন মনে হয় সবাই নাই, সবাই অনেকেই চলে গেছে দেখতেছি। যাই হোক, তোমাদের এই অবস্থা হইলে তাহলে পড়িয়ে কি লাভ? চ্যাপ্টার দিয়ে দিলেই হয়ে যায়। তোমাদেরকে বলে এসেছি যে পড়বা, পড়ে আসবা ক্লাসে, পড়ে তো আসোই না। হ্যাঁ, আর যেগুলো পড়ানো হয়েছে কমন সেন্স ডেভেলপ করে যে পড়ানোই, সেই জিনিসগুলো তোমাদের মাথার ভিতরে থাকতেছে না। তাহলে পড়িয়ে কি হবে? কি হবে আমাদের সেই আউটকাম বেসড এডুকেশন? সব ভেস্তে চলে যাবে। কারণ আমরা যতই প্রিপারেশন নেই না কেন, যতভাবেই সাজাই না কেন বুয়েটকে, তোমরা যদি রেসপন্স না করো তাহলে এটাই অবস্থায় থেকে যাবে। যাই হোক, আসো গ্রে কাস্ট আয়রনের কুলিং রেট। কুলিং রেটের উপরে অনেক সময় আমি কিছু নামাই দেখা যাচ্ছে না। হ্যাঁ, গ্রে কাস্ট আয়রন যদি নরমালাইজিং করি আর যাই করি বা ওয়াটার কুলিং করি, এয়ার কুলিং করি, সেখানে কুলিং রেটের উপরে গ্রাফাইট তৈরি হওয়ার পার্সেন্টেজ নির্ভর করবে, হিটিং টাইমের উপরে পার্সেন্টেজ নির্ভর করবে। হ্যাঁ, দেখো হিটিং টাইম যত বাড়ায় দিবা, যত হিটিং টাইম বাড়িয়ে দিবা, তত সিমেন্টাইটের পার্সেন্টেজ বেড়ে যাবে। তারপরে এটা গ্রাফাইট এয়ার কুল যদি করো, যত হিটিং টাইম বাড়াবা তত গ্রাফাইটের পরিমাণ কমে যাবে। কিছু কিছু গ্রাফাইট সারাউন্ডিং, তোমরা কি গ্রে কাস্ট আয়রনের ছবি দেখেছো নিজেরা মাইক্রোস্কোপে? জি স্যার। ইয়েস স্যার। মনে আছে যে গ্রে কাস্ট আয়রনের যেখানে ফ্লেক আছে সেই সারাউন্ডিং এ কি থাকে? বেশি পারলাইট থাকে না ফেরাইট থাকে? ফেরাইট। রাইট। তো যখন এই ফেরাইট গুলো অস্টেনাইটে ট্রান্সফার হয়, তাহলে ওই ফেরাইটের ভিতরে কার্বন পার্সেন্টেজ কত ছিল? 0.008%, ঠিক কি না? ইয়েস স্যার। তো ওইটা যখন অস্টেনাইট হবে, দ্যাট অস্টেনাইট ইজ ভেরি ভেরি হাংরি। কিসের জন্য হাংরি? কার্বনের জন্য। তাহলে সারাউন্ডিং যে ফ্লেক আছে, সেই ফ্লেকের কাছ থেকে অল্প অল্প, ফ্লেকের শেপ কিন্তু চেঞ্জ হবে না, ফ্লেকের গা থেকে অল্প অল্প কার্বন নিয়ে ওই ফেরাইটটা অস্টেনাইট হবে, রিচ ইন কার্বন। পরবর্তীতে কি হবে? পরবর্তীতে তোমার ওই গ্রাফাইট ফ্লেকের পরিমাণ যদি ভলিউম ফ্র্যাকশন না বলো, যেটাই বলো, সেই হিসাবে কিছুটা কমে যাবে। এই হচ্ছে ওভারঅল অবস্থা। প্লিজ রিমুভ দিস উইন্ডো। এরপর আমরা আসতেছি ডাকটাইল আয়রন। ডাকটাইল আয়রন নাম শুনেছো? ইয়েস স্যার। হ্যাঁ, ডাকটাইল আয়রনটা দেখতে কিরকম? দেখতে হচ্ছে গোল গোল, তাই না? নডুল গুলো আমি আগে তোমাদের সেটা খুঁজতেছি, পিছনে ফেলে আসছি, আরো পিছনে। এই দেখো, এটা একটু খেয়াল করে দেখো, গোল বলের মতো, তাই না? জি স্যার। গোল বলের উপরে যদি এখানে যে কোনো একটা জায়গায় যদি স্ট্রেস দাও, তাহলে স্ট্রেসটা কি হবে? স্ট্রেসটা ডিস্ট্রিবিউটেড হওয়ার চান্স বেশি থাকবে না কনসেন্ট্রেট হওয়ার চান্স বেশি থাকবে? ডিস্ট্রিবিউটেড হওয়ার চান্স বেশি থাকবে। আর এই ফ্লেকের মাথায় যদি একটা স্ট্রেস দাও,
লোড সেটা কি ডিস্ট্রিবিউটেড হওয়ার চান্স বেশি না কনসেন্ট্রেট হওয়ার চান্স বেশি? Concentrated. রাইট, দিস ইজ দ্য গেম চেঞ্জার। বল যখনই বানিয়ে ফেলেছো প্লেকের, এখন লোড দিচ্ছ, স্বাভাবিকভাবেই স্টিলের ম্যাট্রিক্সের লোড ক্যারিং ক্যাপাসিটি ইজ ভেরি ভেরি হাই। সে যখনই লোড করবে এই লোড দুর্বল জায়গা খুঁজতে থাকবে, সামনে পেয়ে যাবে গ্রাফাইট প্লেকের এরকম বল, বাট বল এ কিন্তু আরেকটু চালাক, এর ঘাড়ের উপরে যেই লোড করবে সেই লোডটা ডিস্ট্রিবিউটেড হয়ে এদিকে পড়ে যাবে, এদিকে চলে যাবে, চারিদিকে ছড়িয়ে যাবে, ফলে কোনো জায়গায় কনসেন্ট্রেটেড হবে না। এই জন্যই গ্রে কাস্ট আয়রনের তুলনায় নডুলার কাস্ট আয়রনে 2 গুণ 3 গুণ 4 গুণ পর্যন্ত স্ট্রেংথ বাড়ানো সম্ভব। আর যদি আমি 3 গুণ 4 গুণ স্ট্রেংথ বাড়াইতে পারি, তাহলে কি হবে? আলটিমেটলি কি হবে? আলটিমেটলি 20 কেজি ওজনে, যেটা প্রথমেই বলেছিলাম, 20 কেজি ওজনে গ্রে কাস্ট আয়রনের যে অবজেক্টটা, সেটা তুমি 4 কেজি 5 কেজি 6 কেজি 7 কেজি ডিপেন্ডিং অন ডেলিকেসি অফ ইউর ডিজাইন, সেটা তুমি 5 6 7 কেজি ওজনের মেটেরিয়াল দিয়েই এটা করে ফেলতে পারবা। যেটা কনক্রিটের, আবার আমি তোমাদের বলি, কালকে আমার আরেকটা লেকচার আছে সাভার গলফ ক্লাবে, আর্মিদের গলফ ক্লাবে সাভারে একটা লেকচার আছে কিভাবে হাই স্ট্রেংথ কনক্রিট বানানো যায়। সেই হাই স্ট্রেংথ কনক্রিট যদি বানাইতে পারো, তাহলে তুমি 100 তলা বিল্ডিং বানাবা, সেই বিল্ডিং এর যে ওজন হবে সেইটা দিয়ে বাংলাদেশে সেই 25 তলা 26 তলা বা 30 তলা বিল্ডিং এর যে ওজন হবে বাংলাদেশে, আমরা যে কনক্রিটে প্র্যাকটিস করি, ওই কনক্রিট যদি ব্যবহার করো, তাহলে বাংলাদেশে 30 তলার ইকুইভ্যালেন্ট ওজনের বিল্ডিং বাট সেটা হবে 100 তলা। দেখো টেকনোলজি কারে কয়। এটার দরকার তোমার ক্রিয়েটিভিটি না থাকলে কোনো জায়গায় হবে না। কনভেনশনাল ওয়েতে যদি চলতে থাকো, তাহলে কিন্তু ভাগ্যের পরিবর্তন দেশের হবে না। এখন চিন্তা করো, দেশকে কিন্তু সামনে এগিয়ে নিতে হবে। তোমরা কিন্তু নেক্সট জেনারেশন, আমরা মরে যাচ্ছি, আমাদের চুল দাড়ি সবকিছু সাদা। সাদার একটা ইন্ডিকেশন কি? হ্যাঁ, সাদা চুল দাড়ির ইন্ডিকেশন কি? এই কথা বলতেছো না যে? কিসের ইন্ডিকেশন বুঝিনি কোয়েশ্চেন। হ্যাঁ মৃত্যু অতি সন্নিকট। হ্যাঁ, মৃত্যু কাছে। ও জি স্যার। তাহলে আমরা চলে যাব, তোমরা থাকবা, তোমরা নেতৃত্ব দিবা। নেতৃত্ব দেওয়ার মতো করে গড়ে উঠতে হবে না? কাদের কাছে রেখে যাব বলো? কবরে গিয়ে তো কান্নাকাটি করব। হ্যাঁ, এগুলো চিন্তা করো। হ্যাঁ, হিট ট্রিটমেন্ট অফ nodular cast iron. Nodular cast iron is very good materials. এটা তুমি স্টিলে যে যে হিট ট্রিটমেন্ট দিতে পারো, এক্স্যাক্টলি সব হিট ট্রিটমেন্ট nodular cast iron এ দিতে পারবা। এই জন্য বলা হয় যে এটা আসলে সায়েন্টিস্টরা আমাদের একটা অন্যরকম ভাগ্যের দ্বার খুলে দিয়েছে এই nodular cast ironটা বানিয়ে। কারণ কাস্টিং করে বানানো যে কত সহজ, কত পয়সা কমে যায়, অথচ সেই স্টিলের সমস্ত প্রপার্টি গুলো আমাকে দিয়ে দিবে। এখন এখানেই সব আছে। এই যে স্যার নেক্সট ক্লাসের টাইম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য আমি চলে যাচ্ছি। এখানে সবাই টেবিলের ভিতরে আছে। কোন টেম্পারেচারে ফেরাইটাইজিং করবা, আগে পড়িয়ে এসেছি, গ্রাফিটাইজিং করবা, ফেরাইটাইজিং এন্ড গ্রাফিটাইজিং করবা, সবকিছু এখানে আছে। এটা দেখলেই তোমাদের পরিষ্কার হয়ে যাবে। আর এই দেখো চেঞ্জ যেটা বলছিলাম, এটা হচ্ছে ফেরাইটিক গ্রে কাস্ট আয়রন, এটা হচ্ছে দেখো এটা ফেরাইটিক এবং পারলাইটিক মিক্সড nodular cast iron, এটা হচ্ছে এটা গোল্ড পারলাইট, এই গ্রাফাইট। এটা একটু দেখো এবড়ো থেবড়ো। যদি এবড়ো থেবড়ো হয়, তাহলে স্ট্রেস কনসেন্ট্রেশন বাড়বে না কমবে? বেড়ে যাবে। এটা খেয়াল রাখবা। সবচেয়ে ভালো কোয়ালিটির গোল্ড যত করতে পারবা, তত তোমার প্রপার্টি বেড়ে যাবে। এই পর্যন্ত আমরা পড়লাম। আগামী ক্লাসে আমাদের এই সেশনাল ক্লাসে 11টায় আমাদের লাস্ট লেকচার, এবং আগামীকালকে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। পরবর্তী ক্লাসগুলোতে আমরা রিভিউ ক্লাস নিব 2টা, নিয়ে নতুন চ্যাপ্টারে যাব। থ্যাংক ইউ।